ঝাড়গ্রামের অন্তঃস্থলে এক অরণ্য ঘেরা গ্রাম। এখানে মানুষ যতটা মাটির সঙ্গে বাঁধা, ততটাই বাঁধা ভয়ের সঙ্গে। কারণ এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় এক জমিদার বাড়ি, যে বাড়ি অমাবস্যার রাতে জেগে ওঠে। কাকা, এক কাপ চা দেবেন? এই নেন বাবু, কড়া করে বানালাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব। শুনলাম এই গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি আছে। লোকজন নাকি ওটার নাম শুনলে কেমন চুপ মেরে যায়। ব্যাপারটা আসলে কি? আরে, ও সব ব্যাপার জানতে চাইবে না বাবু। ওই দিকটায় কুকুরও যায় না, কাকও ওড়ে না। মানে এমন কি আছে ওখানে? আর কি আছে? রক্ত আছে, কান্না আছে। ওই বাড়ির রক্ত শুকায়নি আজও। আপনারা শুধু ভয় পেয়ে এসব বানিয়ে বলছেন, নাকি সত্যি কিছু ঘটেছে? দেখো বাবু, আমরা জন্ম থেকে দেখে আসছি, যেদিন অমাবস্যা হয় ওই বাড়ির ভেতর থেকে হাহাকার ওঠে। কোনো লোকের গলা নয়, যেন কষ্টে মরতে থাকা নারীর গলা। যারা গিয়ে দেখেছে তারা আর ফেরেনি। আপনারা সবাই খুব ভয় পান দেখছি ওই জায়গাটিকে। আমি তো ওখানেই ভাড়া নিয়ে এসেছি। এইসব কি বলছেন বাবু? খবরদার, ওই বাড়িতে পা রাখবেন না। আমি লোককথা নিয়ে লিখি, ভূতেরই কাহিনী সত্যি কিনা খুঁজতেই এখানে আসা। তাই ওই জমিদার বাড়িতে কিছুদিন থেকে ওই বাড়ির সব গল্প ঘটনা নিয়ে পত্রিকায় একটা কলাম লিখব। আপনি ওই বাড়ি ভাড়া নিয়ে যাচ্ছেন? সাবধান থাকবেন বাবু, ওটা খালি ইট কাঠের বাড়ি নয়। ওই বাড়িতে নাকি অশরীরীর বাস আছে, এমনই লোক মুখে শোনা যায়। আপনিও ভূতে বিশ্বাস করেন নাকি? বিশ্বাস করতে হয় বাবু। শোনা যায় মাঝরাতে ওই অন্দরমহল থেকে কান্না ভেসে আসে। আমার ঠাকুরমা নিজের কানে শুনেছে কান্না, যেন কেউ বুক ফাটা কষ্টে ডাকছে। ওটা শয়তানের অভিশাপ। ওই বাড়িতে কারো থাকা ঠিক হবে না। ভূত প্রেতের ভয় থাকলে গবেষণা হবে কিভাবে? আমি তো তিনাদের নিয়েই লিখতে এসেছি। সত্যি যদি কিছু থাকে দেখি। এই গল্প যদি সত্যি না হয়, তবে আমার এখানে আসাটাই বৃথা হয়ে যাবে। আর আমি তো শুনেছি সেখানে এখনো জমিদার মশাইও থাকেন। আমরা কেউই ওনার ব্যাপারে কিছু জানি না, আর ওনাকে নিয়ে বাইরে কোথাও কিছু বলিও না। আপনি শহরের মানুষ, আপনাদের কাগজ কলম আছে, কিন্তু এখানে কাগজ কলমে সব লেখা যায় না বাবু। কিছু কিছু সত্যি শুধু রক্তে লেখা থাকে। ঠিক আছে, আজ উঠি তবে। দারুণ চা খাওয়ালে কাকা। আর যদি ভূতের দেখা পাই আপনাদের অবশ্যই জানাবো। আসি। আজ অনিকেতের জমিদার বাড়িতে প্রথম দিন, বলা ভালো প্রথম রাত। এখানে পৌঁছতে আজ তার সন্ধে পেরিয়ে রাত হয়ে গিয়েছিল। যদিও এখানে আসার কথা আগেই সে জমিদার মশাইকে চিঠিতে জানিয়েছিল, তাই কোনো অসুবিধা হয়নি তার। তবু মনটা কেমন যেন খচখচ করছে। জমিদার বাবুর সঙ্গে একবার দেখা হলে ভালো হতো, কিন্তু আজ আর তা হয়নি। বাড়ির চাকর তাকে রাতের খাবার দিয়ে বাড়ির সবকিছু ঘুরিয়ে দেখিয়ে দিয়ে ঘুমোতে চলে গেছে। কিন্তু অনিকেতের আজ চোখে একটুও ঘুম নেই। গ্রামের সবাই যা বলেছে সব কি সত্যি? কাল একবার জমিদার মশাইয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে হবে। এমন সময় বাইরের হাওয়ায় হঠাৎ জানলার পাল্লা শব্দ করে কেঁপে উঠল। অনেকে চমকে গেল। মনে হলো অন্ধকারে কেউ যেন দাঁড়িয়ে আছে
তারপর এক শীতল হাওয়া ঢুকে পড়ল ঘরের মধ্যে। অনিকেত নিজের অজান্তেই তার ডায়েরির পাতায় কিছু লিখতে শুরু করলো। তারপর হঠাৎ চমকে ওঠে। এ কি কি লিখছি আমি? আমি তো কিছু লিখিনি। আমার সন্তানকে ফেরাও, আমার সন্তানকে ফেরাও, না হলে তোমার কোনো ছাড় নেই। তারপর হঠাৎ পরিবেশ আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। অনিকেতের জ্ঞান ফিরে আসে। ওর মনে হয় যেন কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে হঠাৎ জেগে উঠল সে। না না, এটা আমার মাথার ভুল। আমি কিছু লিখিনি, আমি কিচ্ছু লিখিনি। এটা আমার কল্পনা। কিন্তু সত্যি যদি কেউ থাকে এখানে, কারণ ডায়েরির লেখাটা তো স্পষ্ট দেখা যাচ্ছে। রাতের অন্ধকার ভারী হয়ে এসেছে। অনিকেত বুঝতে পারে যা খাতায় লেখা তা তার কল্পনা নয়, কোনো শক্তি তার উপস্থিতির ইশারা দিচ্ছে তাকে। নমস্কার ওঝামশাই। শুনেছি আপনি জ্ঞানী আর সৎ ব্যক্তি। এই গ্রামের প্রায় সবকিছুই আপনার জানা। অনেক রহস্যও নাকি আপনি উন্মোচন করেছেন। তাই আজ আপনার সাহায্য চাইতে এসেছি। আমি নতুন এই গ্রামে, ভেবেছি সেই জমিদার বাড়ি নিয়ে পত্রিকায় কিছু লিখব। অনেকের কাছেই অনেক কথা শুনেছি, কিন্তু সেগুলো বিশ্বাস হচ্ছে না। এবার আপনিই বলুন, এই জমিদার বাড়ির আসল ইতিহাসটা কি? ওই সব কথা বাদ দাও। তোমার প্রাণ যদি প্রিয় হয়, ওই বাড়ির ছায়ায় আর কখনো যেও না। এক রাত কাটিয়েছ সেখানে, ঈশ্বরের কৃপায় এখনো সুস্থ আছো। এবার সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে নিজের জায়গায় ফিরে যাও। কিন্তু কেন? গ্রামবাসীরা কেউ বলে ভূত, কেউ বলে অভিশাপ, কিন্তু এইসব তো কুসংস্কারও হতে পারে, তাই না? কারোর কি সত্যিটা খুঁজে দেখা উচিত নয়? মানে আপনি এত জ্ঞানী হয়েও এইভাবে কি করে বলছেন? না অনিকেত, এগুলো কুসংস্কার নয়, এইগুলো রক্তের সত্যি। আসল গল্পটা শোনো তবে, তারপর যদি সেই অভিশপ্ত জমিদার বাড়ি তুমি ত্যাগ করো। ওই জমিদার বাড়ির সকলেই ভোগ বিলাসে মত্ত একজন শয়তান। সেই জমিদারের এক পূর্বপুরুষ গ্রামের এক গরিব মেয়েকে প্রতারণা করে গর্ভবতী করে। সমাজের লজ্জা আর নিজের কুৎসিত মুখ ঢাকতে সেই নিষ্পাপ মেয়েটিকে জীবন্ত পুঁতে দেয় অন্দরমহলের দেওয়ালের ভেতর। জীবন্ত পুঁতে দেয়? এত অমানবিক! ওই মেয়ের চিৎকার রাতের বাতাসে ছড়িয়ে পড়েছিল। পাথরের দেওয়াল কাঁপত, মাটির ভিতরে ঢাকা থেকেও তার কান্না থামেনি। সেই কান্না জমিদারের বংশের ওপর অভিশাপ হয়ে নেমেছিল। এই ঘটনা কি সত্যি নাকি লোককথা? লোকমুখে কথা বাড়তে বাড়তে এত দূর পৌঁছেছে? লোককথা নয়, রক্ত কথা। আমাবস্যার রাতে কখনো সেই কান্না শোনা যায়। সেই অন্ধকার মুখে আজও খুঁজে চলে তার সন্তানকে। তার আত্মার ক্রোধ জমিদারের বংশে আগুন ধরিয়ে দিয়েছে। 7 পুরুষ পর্যন্ত শান্তি পাবে না তারা। কিন্তু আমি এখানে এসেছি গবেষণা করতে। যদি এসব সত্যি হয়, তবে আমি কি এখানে নিরাপদ? না, তুমি নিরাপদ নও।
ওই বাড়ি অতিথি চেনে না। যারা ঢোকে তারা হয় হারিয়ে যায়, নয়তো ফিরে আসে ভাঙা মানুষ হয়ে। মনে রেখো, রাতের অন্ধকার কোনো দরজা যদি নিজে থেকে খুলে যায়, কখনো ভেতরে যেও না। ওই দেওয়ালের ভেতরে এখনো দম আটকানো কান্না বেঁচে আছে। এবার অনিকেতের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। কাল রাতের ঘটনা এমনিতেই তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আছে, এমন অবস্থায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো রহস্যে জড়ানো ঠিক হবে না। অনিকেত এইসব ভাবতে ভাবতে জমিদার বাড়িতে ফিরে গেল। ঠিক করলো কাল সকাল হলেই সে এই গ্রাম ছেড়ে চলে যাবে, আর কোনো কলাম লিখে লাভ নেই। ঠিক তখনই জমিদার মশাই বাড়িতে এলেন। চোখে মুখে অহংকারের ছাপ স্পষ্ট, পদক্ষেপে রাজকীয় ধীরতা। কেমন কাটালেন কালকের রাত আমাদের এই জমিদার বাড়িতে? শহরের লোক আপনি, নিশ্চয়ই গ্রামের আদব কায়দায় একটু অসুবিধা হয়েছে আপনার। তবে যাই বলুন, আপনাদের শহরে কিন্তু আমাদের এই জমিদার বাড়ির মতো এত বড় বাড়ি চোখে পড়বে না। নমস্কার জমিদার মশাই, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, ভালো হলো। কাল এসে থেকেই আপনার সঙ্গে আলাপ করার ইচ্ছা ছিল। আপনি এত সুন্দর ব্যবস্থা করে রেখেছিলেন যে আমার কোনো অসুবিধা হয়নি, বরং বলা ভালো বেশ আরামেই কেটেছে কালকের রাতটা। কিন্তু কিন্তু একটা জিনিস আমাকে ভীষণ ভাবাচ্ছে জমিদার মশাই। এই বাড়ি নিয়ে অনেক কথা শুনেছি চারিদিকে, এইসব কি সত্যি? আপনি গল্প লিখতে এসেছেন, লিখুন না। এত তদন্তে যাচ্ছেন কেন? আমাকে জিজ্ঞেস করুন যদি কোনো প্রশ্ন থাকে। অযথা গ্রামবাসীদের কেন বিরক্ত করছেন? অতিথি হয়ে এসছেন, দুদিন থাকুন, তারপর ভালোই ভালো বিদায় নিন। কিন্তু যদি আমার পরিবারের ব্যাপারে অযথা কুৎসা রটান, তার ফল ভালো হবে না, মাথায় রাখবেন। আমি শুধু সত্যটা জানার চেষ্টা করছি। আমাকে ভুল বুঝবেন না জমিদার মশাই, অনেকের মুখে অনেক কথা শুনলাম তো। এই বাড়িতে নাকি কোনো অভিশাপ আছে, কেউ বলে ভূত, কেউ বলে অশরীরী, ইত্যাদি ইত্যাদি। এসব ওদের কল্পনা মাত্র। এই ভূতের ভয়, এই কুসংস্কার সবই মানুষ নিজের ভয় থেকে তৈরি করেছে। আমি তো এত বছর ধরে এখানে দিব্যি আছি, আমার তো কোথাও কোনো অশরীরী কিছু করতে আসেনি। আর এই ভূতের গল্প, এসব আপনি কাগজে লিখলে ভালো চলবে মানছি, কিন্তু বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। কিন্তু এত লোক, সবার ভুল, সবাই মিথ্যে বলছে। হিংসে, হিংসে এসব। আমার এত সম্পত্তি, এই বিশাল বাড়ি, এগুলো দিকে হিংসে হয় ওদের। আপনি আপনি কি কখনো নিজে ভয় পেয়েছেন জমিদার মশাই? ভয়? ও তো ছেলে মানুষেরা পায়। আর কিছু ভীতু কল্পনায় ভয় পায়। যদি তুমি সত্যি লেখক হও, তুমি জানবে ভয় কখনো কল্পনার চেয়ে শক্তিশালী নয়। ঠিক আছে জমিদার বাবু, ধরে নিচ্ছি আপনার কথাই সত্য। তবে তবে আমাকে কাল সকালেই বার হতে হবে, আজ্ঞা দিন। হুম, এর মধ্যেই চলে যাবে? তোমার তো 2-3 দিন থাকার কথা ছিল। আমাদের এই বাড়ির ইতিহাস লিখবে বলেছিলে। হুম, তাহলে একটা ভালো গল্প বরং আমি কাল সকালে তোমাদের দিয়ে দেব, এই বাড়ির ইতিহাস নিয়ে। সেটাই পত্রিকায় ছেপো। ঠিক আছে, আপনি আপনার লেখা এই বাড়ির ইতিহাসটা কাল সকালে আমাকে পাঠিয়ে দিন, আমি দেখছি কি করা যেতে পারে। এই বলে অনেকে নিজের ঘরে শুতে চলে গেল। কাল সকালে তাকে বেরোতে হবে। আজ একটু ভালোভাবে না ঘুমোলেই নয়। কি যে ঝঞ্ঝাট গেল এই দুদিনে। তবে সে তখনও জানে না সব সময় চাইলেই চলে যাওয়া যায় না।
বিশেষ করে যেখানে এই বাড়িটা নিজেই একটা অভিশপ্ত গল্প, আর গল্পগুলো কখনো কখনো জীবিত। পরের দিন সকাল হতেই অনেকে রেডি হয়ে যায়। তাকে এখনই বেরোতে হবে। জমিদার বাবু আবার লেখা পাঠাবেন বলে জানিয়েছেন। যদি তিনি বেশি দেরি করেন, অনেকে নিজের মতো বেরিয়ে যাবে। সেই লেখার জন্য ওর আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না। কিছু একটা ভয় তার মনকে গ্রাস করছে। মনে হচ্ছে যেন কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে। এমন সময় হঠাৎ রেনু, তুমি এখানে? তুমি এখানে কিভাবে এলে? আমি আমি আসতে চাইনি, কিন্তু রাতের পর রাত এক নারী আমার স্বপ্নে এসে আমাকে ডেকেছে। বলেছে আমার সন্তানই নাকি তার পথ, আমাকে আসতেই হবে, না হলে অনিষ্ট হবে। আর এখানকার ঠিকানাই বা পেলে কি করে? আমি তো কাউকে জানিয়ে আসিনি। আমি আমি সেটা জানি না। মনে হলো আমি সব রাস্তা চিনি। কেউ আমাকে এসে মনে মনে সব রাস্তা বলে দিচ্ছে। আর আর আমি যদি এখনই না এলে তোমার কোনো ক্ষতি হয়ে যাবে। আমি কিছু ভাবার সময়ও পাইনি। কি, আমার ভুলের মাসুল আমার সন্তান দেবে? না না, তা কোনোদিন হতে পারে না। এই জমিদার বাড়ির পাপ আমার আমার সন্তান কোনোদিন ভোগ করবে না। এটা আমি হতে দেবো না। জমিদার মশাই, এই কোথায় আছেন আপনি? তাড়াতাড়ি আসুন। এবার আমি এই পৃথিবীতে ফিরছি। এই গর্ভই আমার আশ্রয়। এবার তোরাও বুঝবি নিজের সন্তান হারানোর দুঃখ কেমন হয়। সবাই বুঝবে, এই গ্রামের যারা যারা আমার সাহায্য করেনি সবাই বুঝবে। না না, কিন্তু কিন্তু আমি তো আপনাকে কোনো ক্ষতি করিনি। আমি তো আমি তো শুধু দুদিনের জন্য ঘুরতে এসেছিলাম। যা করেছে এই জমিদার বাড়ির লোকেরা করেছে। আমি বা আমার সন্তানের কোনো দোষ নেই এখানে। কেউ আমাদের বাচ্চাকে নিতে পারবে না। এটা আমি হতে দেব না। আচ্ছা, তাই নাকি? পাপের ভাগী কেবল জমিদার এখন? কেন তোরা কেউ কোনো প্রতিবাদ করিসনি? সব জেনেও কেন তুই জমিদারকে বললি না যে ওর বাড়ির লোকেরা পাপী? কেন তুই এই বাড়ির গল্প মহান ইতিহাসের মতো লিখতে রাজি হলি? আমি মানছি আমার ভুল হয়েছে। আমি আমি এই বাড়ি সত্যি সবার সামনে তুলে ধরবো। আমি কথা দিচ্ছি, আপনি আমার সন্তানকে ছেড়ে দিন। এসব কি বলছো তুমি অনিকেত? কিছুই হবে না তোমার সন্তানের। আমি ওঝা মশাইকে খবর পাঠিয়েছি, উনি এখনই চলে আসবেন। তুমি ভয় পেও না অযথা। আচ্ছা রে জমিদার, তোর এখনো রক্তের গরম যায়নি দেখছি। তুই তো নিজের পরিবারের সবাইকে হারিয়েছিস, কাউকেই তো বাঁচাতে পারলি না। এখন একে কি বলে সান্ত্বনা দিচ্ছিস? ওসব দুর্ঘটনা ছিল। এবার এই বাড়ি আমি চড়া দামে বিক্রি করে শহরে গিয়ে আরামে থাকবো, যেখানে তুই চাইলেও আসতে পারবি না। অতই সোজা রে জমিদার? তোর বংশের সবাইকে শেষ করা না অবধি আমার শান্তি নেই। তাই আমি ওই গর্ভের সন্তানের মধ্যে দিয়ে এই পৃথিবীতে আসব আমার প্রতিশোধ নিতে। না, এই গর্ভ কোনো আত্মার আশ্রয় নয়। এই শিশু পবিত্র, মানুষের রক্তের উত্তরাধিকার, অশরীরীর নয়। ওঝামশাই, বাঁচান, বাঁচান ওঝামশাই। রেনুকে ও আমাদের বাচ্চাকে বাঁচান। কেউ কিচ্ছু করতে পারবে না। তুই তো আগেও চেষ্টা করেছিলি জমিদারের বউ বাচ্চাকে বাঁচানোর, পেরেছিলি? না, পারিনি, কারণ তখন আমার তোর ওপর দয়া এসেছিল। আর আমি এটাও জানতাম এই জমিদার বাড়ি পাপী। তাই আমি দুর্বল হয়ে গিয়েছিলাম, আমার শক্তি কমে এসেছিল। কিন্তু আজ আমি জানি এই শিশু নিষ্পাপ, এর কোনো ক্ষতি আমি হতে দেব না। অগ্নিশুদ্ধং রুদ্রশক্তিম কালিকামা, এই অভিশপ্ত শক্তিকে গ্রাস করো।
আমার সন্তান, আমি প্রতারিত, আমি শান্তি পাবো না। তোমার প্রতি অন্যায়ের বিচার অনেক আগেই হয়ে গেছে। এই জমিদার বাড়ি নিঃস্ব হয়ে গেছে। তোমার আর কিছু পাওয়ার নেই। শান্তি চাইলে মুক্তি নাও, নইলে জন্ম জন্মান্তর এই বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে হবে। সিদ্ধান্ত তোমার। না না, আর বন্দি দশা নয়। আমি শান্তি পেতে চাই, আমি শান্তি পেতে চাই, আমি শান্তি পেতে চাই। আমাদের বাচ্চা? চিন্তা করো না মা, তোমাদের সন্তান রক্ষা পেয়েছে। এখন সে শুধু তোমাদেরই। শত বছরের অভিশাপের ছায়া সেই দিন সরে গিয়েছিল। রেনুর সন্তান আর অভিশপ্ত আত্মার যন্ত্রণা এক হলো না। হরিদাস ওঝার জপ মন্ত্রে আত্মা মুক্তি পেল, আর জমিদার বাড়ি ফিরে পেল নীরবতা। কিন্তু ভয়ের ইতিহাসে সেই বাড়ির নাম রয়ে গেল চিরকাল এক রক্তে লেখা কাহিনী হয়ে।